আমাদের এই 30শে জুন 2024 23-24-এ তো 24-25-এর বাজেট পাস হলো। সেখানে বিশেষ করে 23-24 জুনের বছরের যে বিদ্যুৎ এবং জ্বালানির যে বাজেট পেয়েছিল, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে বিদ্যুৎ বিভাগ প্রায় 101% সম্পূর্ণ করেছে কাজ, এবং জ্বালানি বিভাগ প্রায় 105% কাজ সম্পূর্ণ করেছে। তো জাতীয় পর্যায়ে যে আমাদের ইন্ডিকেশন তার থেকে প্রায় 50% বেশি আমরা। তো এবার আমরা আশা করছি যে অ্যানুয়াল পারফরমেন্সে এপিএতে প্রথম স্থান করবে। তো এগুলি সর্বোপরি সকলের একটা টিম ওয়ার্ক, ইভেন আমাদের সাংবাদিক ভাইদেরও সাথে নিয়ে আমরা কাজ করছি। তাদের বিভিন্ন রকম তথ্য আমাদেরকে সহযোগিতা করছে। এই জন্য আমরা কিন্তু প্রচণ্ডভাবে খোলামেলা আপনাদের সাথে সর্বোপরি আমরা বসে তথ্য দেওয়ার জন্য। এবার আমাদের যে বরাদ্দ, বিশেষ করে জ্বালানি খাতে 1086 কোটি টাকা প্রায় জ্বালানি বিভাগ সাধারণত তাদের নিজস্ব অর্থ ব্যয় করে, এবং যেমন গ্যাস কেনার ব্যাপারে, তেল কেনার ব্যাপারে আমরা কিন্তু নিজেদের অর্থ আমরা ব্যবহার করি। কিন্তু আমাদের ডেভেলপমেন্ট পারপাসে প্রজেক্টে কিছু সহযোগিতা আমাদের লাগে, সরকারের কাছ থেকে আমরা নেই, আবার সময় মতোগুলি ফেরত দেওয়া হয়। সেটার পরিমাণ এবছর প্রায় 1086 কোটি টাকা, খুব বেশি না। বিদ্যুৎ বিভাগে প্রায় 29,176 কোটি টাকা। আমাদের বিদ্যুৎ বিভাগে বিশেষ করে সৈয়দপুরের পাওয়ার প্ল্যান্টটা সম্পূর্ণ করতে কিছু টাকা লাগবে। আমাদের সৈয়দপুরের পাওয়ার প্ল্যান্টটা খুবই জরুরি, দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করতেছি। এটা সৈয়দপুরে যে ইন্ডাস্ট্রি জোনটা আছে আমাদের পিজেড, তার জন্য, এবং বাকি যেটা আছে সেটা হলো কুমিল্লা জোনে এবং ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি, খুলনা যশোরে পাওয়ারের যে চাহিদা বাড়ছে, সেনুপাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে প্রিপেড মিটার, ট্রান্সমিশন লাইন অ্যান্ড বিপিডিবি পাওয়ার স্ট্রেংথিং করার জন্য, তাদের ট্রান্সমিশন লাইন স্ট্রেংথিং করার জন্য পিজিসিবির এগুলির ব্যাপারে অর্থ ব্যয় হবে। সর্বোপরি আমাদের অর্থ নিয়ে এবার বিদ্যুৎ এবং জ্বালানির বাজেট হলো প্রায় 38,941 কোটি টাকা। অর্থাৎ সরকারের বাজেট হলো 30,000 কোটি টাকা সরকার থেকে নিচ্ছি, আর নিজস্ব অর্থ যেটা আমাদের প্রায় 8,000-9,000-এর কাছাকাছি টাকা নিজেরা আমরা ব্যয় করছি। এ হলো সর্বোপরি আমাদের টাকা। এবারকার বাজেটে বিদ্যুৎ বিভাগের মেইন ফোকাস হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে কাজ করতেছে। আমরা আগেও বলছি যে কন্টিনিউ এখন পারপাস হলো আমাদের জ্বালানি সাশ্রয় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিভাবে দিতে পারি। আমাদের অনেক কাজের বাকি। আমরা এবার দেখতে পাচ্ছি ঝড় বাদলের সময় প্রচুর জায়গায় লাইন পড়ে গেছে। বিগত দিনে যে ঝড়টা হলো, সেই ঝড়ের কারণে আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1 মাস যাবৎ আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। এবং আবার যে ঝড়ের কারণে প্রায় 30,000 পোল নষ্ট হয়ে গেছে। 30,000 পোল, অনেক টাকার সরকারের থেকে খরচ যায়। এই লাইনগুলো আবার ঠিক করতে হয়। এবং এরকম জায়গা দেখা গেছে অতিবৃষ্টির কারণে, এই যে বন্যার কারণে সিলেট অঞ্চলে অধিকাংশ সাবস্টেশনগুলো পানির নিচে চলে যাচ্ছে, পোলগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
এগুলি আবার ফিরে পানি নামলে পরে আমাদের কাজ করতে হবে। ব্যাপকভাবে সারা বাংলাদেশে আমরা যে অতিবৃষ্টি দেখতেছি, আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যে অগস্ট সেপ্টেম্বরের দিকে যে বড় বন্যা যদি হয় তাহলে আমাদের কি প্রস্তুতি থাকা দরকার। আপনারা দেখেছেন গত 1 মাস যাবৎ বিদ্যুতের প্রচণ্ড ঘাটতি ছিল বিভিন্ন এলাকাতে। আমরা এগুলো চিন্তা করে সামনের ভবিষ্যতে যাতে আরও কমিয়ে নিয়ে আসা যায় সেটার ব্যবস্থার জন্য কিন্তু বাজেটের টাকা বেশিরভাগই অর্থ খরচ হবে। বাংলাদেশের মতো 700 নদীর দেশ, ন্যাচারাল ক্যালামিটিস প্রতি বছর লেগে থাকে। সেখানে বিদ্যুৎ জ্বালানি ঠিকমতো নিরবিচ্ছিন্ন রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর আমাদের মতো দেশে যেখানে অর্থের কিছুটা ঘাটতি থাকে সবসময়, সেই জায়গাতে রাত দিন কাজ করাটাই অসম্ভব হয়ে যায়। তো আমরা চেষ্টা করতেছি। এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে। আমরা চাচ্ছি আগামীতে 10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে আমাদের পায়রা শুরু হয়ে গেছে, আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। এবং আরেকটা বড় বিষয় আপনারা জানেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের যে দামে আমরা বিক্রি করি তার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। বিশেষ করে এবার ডলারের দামের তারতম্যের কারণে কিন্তু ফারাকটা আরও বেড়ে গেছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে কয়লা পাওয়ার প্ল্যান্ট যখন আপনারা তৈরি করতে যে প্রস্তুতি নিয়েছিলেন 2010-11-12 দিকে, তখন আপনাদের উৎপাদন ব্যয় যেটা ধরেছেন এখন থেকে অনেক বেশি কেন পড়তেছে? এটা স্বাভাবিক আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে। 2টা কারণ। একটা কারণ সর্বোপরি ডলারের দাম বেড়ে যাওয়াতে। আমরা তখন ডলার ধরেছিলাম 79 টাকা, এখন ডলার 117 টাকা গভর্নমেন্ট রেটে। এই বিষয়গুলির কারণে উৎপাদন ব্যয় কেবলমাত্র কয়লার ক্ষেত্রেই না, যে পরিমাণ পাওয়ারের যে ভ্যালুয়েশন ছিল সেগুলোও কিন্তু দাম বেড়েছে। এগুলি সব কষ্টের মধ্যে আসে এবং সেই উৎপাদিত বিদ্যুৎ ট্রান্সমিশন নিয়ে আসলে স্বাভাবিকভাবে সেখানেও দাম বাড়ছে। সর্বোপরি সব কিছুর মধ্যে এটা এফেক্ট আসছে। তাও আমরা সরকার প্রায় 50% মতো ভর্তুকি দিয়ে থাকেন বিদ্যুতের ক্ষেত্রে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু আমাদের একটা জিনিস হবে স্থিতিশীল রাখতে হবে আমার অর্থনীতির অবস্থাটা। এটাই আমাদের বিষয়, যেটা এটা আমাদের হাতে না, যেহেতু এই জন্য আমি বললাম অর্থনীতির যে অবস্থাটা চলছে মোটামুটি এখন একটু ভালোর দিকে। আমরা আশাবাদী যে আগামী 2-1 বছরের মধ্যে আমরা আরও ভালো করতে পারব। ধন্যবাদ আপনাদের। সবই বলে দিচ্ছি। আপনাদের আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতে কত ভর্তুকি রাখা আছে এবং গ্যাসে ভর্তুকি কত, এবং গত বছরে যে ভর্তুকি রাখা ছিল সেটা কত, এবং তার আপনারা এখনো পর্যন্ত কত কি পরিমাণ পেয়েছেন? আপনারা বেশ কয়েকবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। হ্যাঁ। আর এই সঙ্গে যদি বলেন যে IMF এর কাছে আপনারা সরকার বলেছে যে তারা বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়াবে, তো এই ক্ষেত্রে আপনাদের সরকারের এখন পরিকল্পনা? ধন্যবাদ। শেষেরটা দিয়ে শুরু করি। প্রাইস অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমরা এটা চলমান রেখেছি। সময় অনুযায়ী আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করেছি, এই পর্যন্ত 2 বার করেছি। এখন বাকি অ্যাডজাস্টমেন্ট এটা হবে এবং সেটা সময় মতো হবে। আমরা যখন সরকার আমাদেরকে বলবেন সে অনুপাতে হবে। তেলের ব্যাপারে আমরা প্রতি মাসেই চেষ্টা করছি এটাকে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে তেলের ডিজেল 1 টাকা কমেছে, বাট আমরা এখানে আমাদের যে সমস্যাটা হয়, অনেকে আমাকে প্রশ্ন করেন তেলের দাম কম, বাইরে ক্রুড অয়েল সেটা রিফাইন করে নিয়ে আপনার তো দাম কম। আমরা তো রিফাইন করে যতটুকু
তার থেকে প্রায় 70% তেল ইম্পোর্ট করতে হয় আমাদের। ইম্পোর্ট করা মানেই ডলার ব্যয় করতে হয়। ডলারের তারতম্যের কারণেই কিন্তু প্রাইসিংয়ের জায়গা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই যত কমে অ্যাডজাস্টমেন্ট করা যায়, এটা হলো আমাদের মূল বিষয়টা। কারণ এটা সরাসরি সব কিছুর সাথে জড়িত, ট্রান্সপোর্টের সাথে জড়িত, মানে খাদ্যের সাথে জড়িত, সব কিছু জড়িত। বিদ্যুৎও তাই। সরকার গত বছরে যে বিদ্যুতের ভর্তুকিটা রেখেছিলেন তার মোটামুটি জায়গায় আমরা টাকা পেয়েছি কিছুটা, সেটা আমরা বন্ড এবং ক্যাশে আমরা কিছুটা পরিশোধ করতে পেরেছি। এই বছরও একটা বড় অংশ, এই বছরও বেশ কিছু অংশে টাকা রাখা হয়েছে ভর্তুকির হিসাবে। আমাদের হয়তো আমরা যেহেতু আশাবাদী যে অন্তত গত বছরের সম্পূর্ণ টাকাটা পেলেও আমাদের মোটামুটি চলবে। একটা বড় ভালো দিক আছে যে আমরা তেলের থেকে বেরিয়ে আসছি, তেলের পাওয়ার প্ল্যান্টগুলো, যেহেতু আমাদের লোড বেজ লোডের পাওয়ার প্ল্যান্টগুলো চালু হয়ে গেছে। যেমন আদানিটা বেজ লোড হিসাবে আমরা ব্যবহার করতেছি, আমাদের পায়রা বেজ লোড হিসেবে ব্যবহার করছি, রামপালটা বেজ লোড হিসেবে ব্যবহার করছি, মাতারবাড়িও বেজ লোড হিসেবে ব্যবহার করছি। মাতারবাড়ি পূর্ণাঙ্গ বিদ্যুৎ আমরা নিতে পারবো জুন জুলাই, মানে সামনের বছরের, এই বছরের শেষের দিকের মধ্যে সব চলে আসবে। এগুলো আলটিমেটলি একটা বড় বিষয়। আর একটা হলো গ্যাসের ক্ষেত্রেও আমরা যে পাওয়ার প্ল্যান্টগুলি নতুনগুলি করেছি, এতে এফিসিয়েন্সি লেভেল প্রায় 60%। এতে আমাদের কিছুটা সাশ্রয়ী হবে। তেল এইচএফও থাকবে, ডিজেল আমরা চালাই নেই। আমরা কিন্তু একদম লোডশেড বন্ধ করতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে ডিজেলগুলো আমরা চালাই নেই, কারণ এটা খরচ অতিরিক্ত পড়ে সরকারের। ডিজেল আমরা মোটামুটি এখন বেরিয়ে আসছি সম্পূর্ণভাবে, হাতের কাছে কিছু রাখছি। আর যে সকল পাওয়ার প্ল্যান্ট আমরা সার্বিক ভবিষ্যতে চুক্তি করি, সেগুলি কিন্তু একটাও ক্যাপাসিটি চার্জ বাদ দিয়ে সবই, এগুলি নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, এই হিসাবেই আমরা রাখছি হাতে। যদি মনে করে যে পায়রা বন্ধ হয়ে গেল, তো এটা সাবস্টিটিউট কী চালাবো, তখন এগুলি চালু করতে চাই, এভাবে রাখা হয়েছে। আর অর্থের কি পরিমাণ, কত টাকা, এইটা আমি এখন এই মুহূর্তে আমার কাছে নাই, এটা হয়তো পরবর্তীকালে জানা যাবে, বলতে পারবো। কমতে পারে কিনা নতুন অর্থ বছরে ভর্তুকির পরিমাণ? আমরা চেষ্টা করতেছি কমানোর জন্য, যেহেতু প্রশ্নটা হচ্ছে এখানে আমরা প্রতি বছরেই আমাদের যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমরা করি, কিন্তু সেখানে যদি ডলারের দামটা যদি তারতম্য না হয় তাহলে সম্ভব। ডলারের তারতম্য হওয়ার কারণেই কিন্তু আমাদের জায়গাটা বেড়ে যায়। মনে করেন প্রথম আমরা ক্যালকুলেশন করছিলাম 85 টাকা ধরে, এরপরে ধরলাম 110 টাকা ধরে, আবার যখন 117 টাকা করে দিল, তখন আমাদের ক্ষেত্রে কিন্তু বিরাট লস হয়ে গেল, ঠিক না? 117 টাকাতে করাতে এখন প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোম্পানি লসের দিকে পড়ে গেছে, প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতেই হবে ওই সব জায়গাতে, এইটা একটা বড় বিষয়। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, এটা মানে আপনার বাজেটের সঙ্গে সেভাবে পাইনি। সরকার যেহেতু বলতেছে যে 2031 সালের মধ্যে আপনারা রিনিউয়েবল এনার্জিকে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রেশার, হিউজ প্রেশার গভর্নমেন্টের উপর রয়েছে, সেই জায়গাটিতে আপনার, আমার কাছে মনে হচ্ছে যে কোনো স্পেশাল ফোকাস সেভাবে আমি দেখিনি। এই জায়গাটা যদি একটু বলতেন। আরেক সঙ্গে আরেকটু আছে, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিনের মধ্যে চায়না সফরে যাচ্ছেন। আপনি যদি সেটা পার্ট হয়ে থাকেন সেটা অন্য জিনিস জানেন এখনো, কিন্তু সেক্ষেত্রে রিনিউয়েবল এনার্জিতে চায়না বাংলাদেশের একটা বড় পার্টনার হয়ে আসতে পারে। গুড কোয়েশ্চেন। আমরা রিনিউয়েবল এনার্জিতে একটা বড় অবস্থান নিয়েছি। আমাদের মেইন টার্গেট হলো 10% করা। 10% মানে যদি এখন 26,000 ধরি, তার মানে 2,600 মেগাওয়াট আমাদের করতে হবে। এখন আমাদের যা বিদ্যুৎ পাই 450 থেকে 500-600 মেগাওয়াট এরকম পাই, যদি আমি সবগুলো ধরি। আমার টার্গেট হলো ইমিডিয়েটলি আমরা পাই প্রায় 2,500 মেগাওয়াটের LOI দিয়ে দিয়েছে, লেটার অফ ইন্টেন্ট।
আমরা আশাবাদী খুব শীঘ্রই এগুলি চলে আসবে এই বছরের শেষের দিকে এবং আগামী বছরের মাথায়। আরও 6,000 উপরে মেগাওয়াট উপরে আমাদের পাইপলাইনে আছে জমি নেগোসিয়েশন, এবং এগুলি সম্পূর্ণটাই প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট। সো এখানে বাজেটের অর্থের বরাদ্দটা প্রশ্ন আসে নাই। এখানে যেটা আসছে বড় পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে অন্তত বড় আকারে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক এডিবি তারা নিজেরা সার্ভে করছেন, 10,000 মেগাওয়াট নিয়ে আমরা কাজ করতেছি। অর্থাৎ আমাদের টার্গেট হলো 41 সালের মধ্যে 40% বিদ্যুৎ যেন আমরা ক্লিন এনার্জির থেকে পাই। তো গত 3 দিন আগে আমার অফিসে পরিবেশ মন্ত্রী মহোদয় আসছিলেন, ওনার সাথে কথা হয়েছে। উনিও চাচ্ছেন যে একদম স্পেসিফিকভাবে, এখন বিষয়টা হয়েছে 41 সালের মধ্যে স্পেসিফিকভাবে বলতে পারছি না, কারণ টেকনোলজি প্রচুর চেঞ্জ হয়ে যাবে। আমি যেখানে 10,000 মেগাওয়াট 41 সালে বলতেছি, আগামী 5-7 বছরে দেখা গেল এটা 5,000 দিয়েই, সোলারে অর্ধেক জায়গা দিয়েই সেই 10,000 হয়তো করা যেতে পারে। ইউ ডোন্ট নো, বাট আমাদের টার্গেট হলো যে এই আগামী 5 বছরের মধ্যে 25 সালের মধ্যে আমরা কত মেগাওয়াট করব। আমাদের টার্গেট হলো অন্তত 6,000 মেগাওয়াট আমাদের সিস্টেমে নিয়ে আসার জন্য। কিন্তু এই 6,000 মেগাওয়াট যদি সোলার প্রজেক্ট সকাল 11টার থেকে বিকেল 4টা পর্যন্ত বছরের 20% সময় বিদ্যুৎ দিতে পারবে, এটা মাথায় রাখতে হবে। সারা বছরের 17 থেকে 20% সময়ে সোলার প্রজেক্ট বিদ্যুৎ দিতে পারবে। তার মানে 80% সময় সোলার কিন্তু বিদ্যুৎ দিতে পারে না। আমাদের ন্যাচারাল আবহাওয়ার জন্য এখানে আমরা আরেকটা জিনিস আনতেছি, সেটা হলো উইন্ড পাওয়ার। আমরা কুরুশকুলে দেখলাম সেখানে 20% বিদ্যুৎ পাওয়া যায় কুরুশকুলে, এখন যে বিদ্যুৎ পাচ্ছি খুব স্লোলি। এবং আমরা যদি আরও হাইট বাড়াতে পারি তাহলে এখানে আরও বিদ্যুৎ পেতে পারি। এই জন্য আমরা 200 মেগাওয়াট আরও সোলার দেওয়ার জন্য ময়মনসিংহে অলরেডি প্রজেক্ট দেওয়া হয়েছে। এখন আমাদের একটা ফিজিবিলিটি উইন্ড, বায়ু বিদ্যুৎ। আমাদের ব্লু ইকোনমিকে ধরে আমরা একটা মাস্টার প্ল্যান করেছি শ্যালো সিতে, মানে অফশোরে আমরা প্রায় আরও 200 মেগাওয়াটস উইন্ড পাওয়ার করার জন্য প্রি ফিজিবিলিটি শেষ হয়েছে, ফিজিবিলিটি করতেছে। এটা হলো বড় বিষয়। তো এগুলি সব কিছু যদি মোটামুটি হয় তাহলে আমরা 700 থেকে 800 মেগাওয়াট উইন্ড পাওয়ার, এবং আমরা চেষ্টা করছি যে সোলার থেকে অন্তত 6,000 মেগাওয়াট আগামী 25 সালের মধ্যে আনা যায় কিনা। এর মধ্যে আমরা বেশ কিছু জমি আইডেন্টিফাই করেছি, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সহযোগিতা করেছে আইডেন্টিফাই করার জন্য। তারা সম্মতি দিয়েছে সেগুলি ডেভেলপ করার জন্য সরকারি লেভেলে অর্থ দিবেন তারা। সেই অর্থটা পেলে পরে সেগুলো আমরা টেন্ডার করব। অধিকাংশ জায়গায় আমরা যেই প্রাইসে এখন নেগোসিয়েশন করতেছি সোলারে, আমরা মনে করছি এগুলি যদি আমরা টেন্ডার করি হয়তো ওখানেও কমে যেতে পারে। আর যেহেতু টেকনোলজি দিনকে দিন চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা বড় বিষয় 6,000 মেগাওয়াট যদি আমাদের সিস্টেমে আসে, এই সিস্টেম যে কোনো সময় ফেল করতে পারে, কারণ এটা ভেরিয়েবল ইলেকট্রিসিটি। সে কারণে আমাদের ওইটার সাথে সাথে আমাদের পুরো সিস্টেমটাকে স্মার্ট গ্রিডের আওতায় নিতে হবে। সেটারও একটা প্রকল্প চলতেছে এখন, অনেকগুলোর সাথে এটা জড়িত, প্লাস স্টোরেজ সিস্টেম করতে হবে। তার মানে 20% পাওয়ার ওখানে স্টোরেজ করতে হবে, স্টোর করে রাখতে হবে। সেটা যেন তখন যখন বৃষ্টি আসলো বন্ধ হয়ে গেল সোলার, সেটাকে কাভার করার জন্য স্টোর থেকে আবার পাওয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে বিদ্যুৎ বিভাগ। আমি মনে করি যে আগামী 2 বছরের মধ্যে অন্তত 1,500 মেগাওয়াট যদি আসে তাও আমাদের ভালো, আমরা সাশ্রয় করতে পারবো। এখানে বিদ্যুতের সাশ্রয় হবে যদি আমরা সোলারটা ব্যবহার বাড়িয়ে। আচ্ছা, চীন সফরের মধ্যে আমাদের বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি আমাদের মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি, এবং এটার অর্থের সহযোগিতা আমরা চেয়েছি। বিষয়টা
আমাদের যে এফএসআরইউ এখন আছে, আমরা আরও 2টি এফএসআরইউ এখানে করার জন্য আগামী 27 সালের দিকে আমরা একটা প্রকল্প নিয়েছি যে 27 থেকে কোনো রকম যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়। একদম একদম আমাদের 46টা গ্যাস ফিল্ড, আরও 100 কূপ খনন, 146টার কাজ চলমান আছে এখন। সাথে শ্যালোসি এবং ইম্পোর্ট গ্যাস, এগুলি সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি 27 সালের পরে যাতে আমাদের গ্যাসের কোনো প্রবলেম নয়। এই গ্যাস, কারণ ওখানে তখন 6000 MMCF গ্যাস লাগবে। এখন যেমন 3500 MMCF গ্যাস লাগে, তখন লাগবে 6000 MMCF গ্যাস, বিশেষ করে ইন্ডাস্ট্রি এবং পাওয়ার প্ল্যান্টে। এই কারণে আমরা প্যারালালি একটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য জ্বালানি বিভাগ থেকে এই প্রকল্পটি দেওয়া হয়েছে। এবং বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 6টি প্রকল্প দেওয়া হয়েছে। সেই প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প আছে, ট্রান্সমিশনই সবগুলো, অ্যাকচুয়ালি পিজিসিবির ট্রান্সমিশন লাইন, আন্ডারগ্রাউন্ড, গোপালগঞ্জ সহ। এখন যেগুলি পাস হবে হয়তো ওইখানে এখনও ডিসাইড হয় না, কনফার্ম হয় না যে কোনটা দেওয়া হবে। এই হলো বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে। এগুলো আনুমানিক কস্ট কত হবে, মানে প্রাইমারি যদি বলি আমরা? প্রায় $1 বিলিয়ন উপরে, 1 বিলিয়ন, 1 বিলিয়নের উপরে, 3 বিলিয়ন। প্রধানমন্ত্রী অফশোর মিডিয়ার কোনো আপডেট আছে কিনা? সেপ্টেম্বরে তো আপনারা আচ্ছা, অফশোরে প্রায় 6টি কোম্পানি ডেটা কিনছে, যতটুকু আমি জানি আর কি। 17টি কোম্পানি ইন্টারেস্ট দেখাচ্ছে। আমরা সেপ্টেম্বর 24 তারিখ আমাদের লাস্ট ডেট। হ্যাঁ, কত তারিখ? 9 তারিখ সেপ্টেম্বর মাসে আর কি বলা যেত। সেপ্টেম্বর মাসে আমাদের লাস্ট তারিখ। তবে আমরা কিছু এক্সটেনশন করব, কারণ অনেকে চাচ্ছে, এক্সটেনশনের জন্য আমাদের দাবি করছে। তো আমরা মনে করতেছি আরও কিছু এক্সটেনশন করতে, কারণ তারা এই ডেটাগুলো নিয়ে তারা কাজ করতেছে। এখনো জানি না, ওটা বসে ঠিক করবে আর কি। মাননীয় মন্ত্রী, আপনি তো 1 মাস ছিলেন না, চিকিৎসা করে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরছেন আলহামদুলিল্লাহ। আর আপনি যেদিন আসছেন ওই দিনই কাকতালীয় ভাবে আদানি এবং পায়রা দুটোই চালু হয়েছে। মাননীয় মন্ত্রী, যেটা হচ্ছে আপনার বাজেটে 2 মন্ত্রণালয়ের বরাদ্দ হচ্ছে 38,000 কোটি টাকা, কিন্তু আপনার বিদ্যুৎ জ্বালানি খাতে যে বকেয়া রয়েছে তার পরিমাণ 40,000 কোটি টাকারও বেশি। সেই অর্থের যোগান মিলিয়ে আপনি কিভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবেন সেই পরিকল্পনা আসলে? বিষয়টা হলো কি, আমরা যে সরকারের কাছ থেকে বাজেট পাই, আপনারা খেয়াল করবেন বেশিরভাগই কিন্তু ডেভেলপমেন্ট ক্ষেত্রে বাজেট। আর আমরা যে গ্রাহকের থেকে টাকা পাই, সেই রেভিনিউ থেকে কিন্তু এগুলো শোধ করা হয়, মানে বিলগুলো আমাদের। তো বিলের ব্যাপারে যদি আমরা 50 to 60% শোধ করি, সরকার বাকিটা ভর্তুকি হিসাবে অ্যাডজাস্টমেন্ট করে। আর আমরা ধীরে ধীরে প্রতি বছরই 3-4 বার করে প্রাইসের অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতেছি। আমি আবারও বললাম, ডলারের জায়গাটা যদি স্থিতিশীল থাকে তাহলে আমাদের জন্য সহজ হয়। আমরা কিছুদিন আগে যেটা ক্যালকুলেশন করেছি, এখন 60 টাকা বেড়ে গেছে। তো এটা যদি স্থিতিশীল থাকে আমাদের জন্য সহজ হয়। তো এইটাই হলো বিষয়। তো সরকারের থেকে সম্পূর্ণ বাজেট নিয়ে আমরা বিদ্যুৎ প্ল্যান্ট চালাচ্ছি না, এটা না। আমরা চালাচ্ছি প্রায় 40 থেকে 45% অর্থ আমাদের কিন্তু ভর্তুকির মধ্যে যায়, বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে আমরা মোটামুটি অ্যাডজাস্টমেন্টের জায়গায় চলে আসবো আশা করি, কারণ আমরা গ্যাসের প্রাইস কিছুটা অ্যাডজাস্ট করেছি। প্রতি মাস না, আমরা বছরে 4 বারের মতো জায়গাটায় যাচ্ছি। আমরা গ্যাসের প্রাইসটা, বিদ্যুতের যে প্রাইসটা নেয়, সেখানে আমরা একটা নেগোসিয়েশন চলতেছে, সেখানে আমরা দাম বাড়াবো। কারণ বিদ্যুতের যে প্রাইসটা দেওয়া হচ্ছে 16 টাকা, সেই জায়গার থেকে বৃদ্ধি করবে। তার মানে এটা রিটেলে গিয়ে এফেক্ট হবে না, কিন্তু রিটেলে আমরা কোনো এফেক্ট এখন দিচ্ছি না, কত বড় আমরা দিইনি। তো আমরা ওইভাবেই রাখতে চাই।
কিন্তু আপনি তো মাননীয় আগে মন্ত্রী বললেন যে বললেন, হচ্ছে বিতরণ কোম্পানিগুলো লোকসানে আছে। বিদ্যুতের বিতরণ কোম্পানিগুলো লোকসানে আছে বিকজ অফ এই ডলারের দাম বেড়ে যাওয়া, ডলারের ফ্ল্যাকচুয়েশনে। এখন সেগুলোকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আমরা চাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা দেখছি যে এই গত কয়েক বছর ধরে আমাদের মূল সংকট হচ্ছে প্রাথমিক জ্বালানিতে এবং বিদ্যুৎ ঘাটতিও করতে হচ্ছে জ্বালানির অভাবে। সেক্ষেত্রে আমরা বাজেটেও দেখছি যে এর প্রতিফলন বাজেটের বরাদ্দটা কিন্তু জ্বালানিতে কম থাকছে প্রত্যেক বছরে এবং এবারও গত বছরের চেয়ে কম। এটা আপনি কি মনে করছেন যে এটা ঠিক হচ্ছে কিনা? এবং জ্বালানিতে যেভাবে এফোর্ট দেওয়ার কথা, যেমন আপনারা প্রথম দিকে এসেই বিদ্যুতে একটা গভর্নমেন্টের সিদ্ধান্ত ছিল যে একে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছিল, ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু জ্বালানিতে কিন্তু সেইভাবে কোনো অগ্রগতি আমরা দেখছি না, বা ওই ধরনের একটা রেস্ট্রিক্টলি কোনো। হ্যাঁ, আমরা বেশিরভাগ জ্বালানিতে অর্থ ব্যয় হবে আগামীতে গ্যাস ড্রিল করার জন্য। গ্যাস ড্রিলিংয়ে আমাদের প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন লাগবে, আমরা যে প্রকল্প নিচ্ছি, এবং এটা রিকভারেবল। এই গ্যাস পেলে আমরা দেখলাম প্রায় 20 গুণ প্রাইস রিকভার করে। একটা গ্যাস ফিল্ড যদি আমি $20 মিলিয়ন খরচ করি, দেখা যাচ্ছে যে আমি মিনিমাম $400 মিলিয়ন গ্যাস পাই। তো আমরা যত দ্রুত পারি এখানে আমরা সরকারের কাছে আবেদন করেছি কিছু অর্থ ইনভেস্টমেন্ট করার জন্য। সরকার চিন্তা ভাবনা করছেন, আর আমরা চিন্তা করছি যদি আমরা অনশোরে কিছু পিএসসিকে আপডেট করে আমরা কিছু অনশোরে পার্টনারশিপে করতে পারি কিনা, সেখানে ইনভেস্টমেন্ট নিয়ে এসে আমরা গ্যাস ড্রিল করতে পারি কিনা, এটা একটা বড় বিষয়। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা ডিপ ড্রিলিংয়ে যাচ্ছি। এই যে আমাদের কনসালটেন্ট নিয়ে করে ফেলছি 5টা ড্রিল, একবার 4000 মিটারের নিচে চলে যাব। এখন প্রায় 4-5 কিলোমিটার নিচে যাব, মাটির নিচে আমরা গ্যাস ড্রিল করার জন্য সম্ভাবনা দেখা গেছে, গ্যাস আছে আমার। তো আগামীতে সেই জায়গাতে গেলে পরে প্রচুর অর্থ লাগবে, সেই অর্থটা যোগান দিতে হবে পেট্রোবাংলাকে। তো পেট্রোবাংলা যে অর্থ দেয় সেটা তো বেশিরভাগ গ্যাস কিনতেই চলে যায়। তো এই এক কারণে আমরা কিছু অর্থ হয়তো বিভিন্নভাবে আমরা নেওয়ার চেষ্টা করছি। 24-এর মধ্যে 46টা উত্তোলন করার কথা ছিল, এটা কতটা হলো এবং কতটা বাকি আছে? 26-এর মধ্যে আরো 100 করবে, কিন্তু অনুসন্ধানের ব্যয়ের জায়গাটা সেটাই আমি বললাম যে এখানে আমাদের অর্থ লাগবে প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন। এই অর্থ কোত্থেকে পাবো সেটা নিয়ে সরকারের সাথে আলোচনা হয়েছে। আমরা কিছু অর্থ চেয়েছি, কিছু অর্থ পিএসসির মাধ্যমে আমরা মিটিগেট করব। এই কারণে আমরা কিছু অর্থ হয়তো বিওটির মাধ্যমে আসতে পারে। তো এইভাবে আমরা কূপগুলোকে আইডেন্টিফাই করে কাজ করতেছি। এই জন্য আমরা কিছু টেন্ডারে যাব। আমরা একটা বৃহৎ অঞ্চল নিয়ে কাজ করতেছি ময়মনসিংহে। আমাদের টার্গেট হলো আরো 20,000 একর জমিতে কিছু আমরা আইডেন্টিফাই করছি জায়গা, সারা বাংলাদেশ ব্যাপী 20,000 একর জমি। তো সেখানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এডিবির সহযোগিতায় ল্যান্ডগুলো ডেভেলপ করব। সরকার নিজে ল্যান্ড ডেভেলপ করবে ডেভেলপমেন্ট পার্টনারদের নিয়ে। সেখানে ট্রান্সমিশন লাইনও সরকার সহযোগিতা করবে, সাবস্টেশন করার জন্য সহযোগিতা করবে। তারপরে এটা আমরা অনেক কিছু বড় একটা অংশ আমরা বিডিং করব, টেন্ডার করব। টেন্ডার করে আমরা দেখতে চাই যদি সরকার জায়গা দেয়, ট্রান্সমিশন করে দেয়, তারপরে কত হয়। আমরা আশাবাদী যে এখানে আমরা এখন যে দিচ্ছি সব তো প্রাইভেট সেক্টর উপরে দিয়ে দিচ্ছি, ট্রান্সমিশনও তারা করছে, সাবস্টেশনও তারা করছে, এখানে হয়তো আরও অর্থ কমে আসবে। এই সোলারের জমির যে একটা অভাব সবসময় বলে আসছেন যে সোলার উৎপাদনের জমি একটা সংকট, এই জমির ব্যবস্থা করতে আপনারা কিভাবে করছেন? জমি বাংলাদেশের সব জমিতে চাষাবাদ হয়। কেউ যদি বলে যে চাষাবাদ হয় না, চাষাবাদ ছাড়া কোনো জমি নাই।
এবং এখন দেখা যাচ্ছে যে পানির মধ্যেও চাষাবাদ হচ্ছে, ঠিক না, ভাসমান চাষাবাদ করতেছে। এটা নিয়ে ক্যাবিনেটের আলোচনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাই গত ক্যাবিনেটে। সো এখন এইটাকে রেখেই মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে আমরা যেন নিচে চাষাবাদ করা যায়, কোন কোন ফসল করা যায় এরকম মাথায় রেখে সোলার করা, এটা একটা ধারণা দিয়েছেন। তো আমরা কিছু প্রজেক্ট করতেছি 15 ফিট হাইট দিয়ে কিছু গ্যাপ করে পায়রাতে একটা প্রজেক্ট করছি। চর এলাকাতেও চাষাবাদ হচ্ছে, কোনো জমি অনাবাদী না বাংলাদেশের। এটা একটা বড় বিষয় কিন্তু আমাদের জন্য, সারা পৃথিবী কিন্তু এরকম না আর কি। আমরা বলতে পারি ভাগ্যবান এটার জন্য। তো কিন্তু আমাদের তো করতে হবে সোলার, আমাদের ম্যান্ডেট আছে যে 40% জায়গা থেকে আমাদের ক্লিন এনার্জি নিতে হবে। ভারতের কাছ থেকে আমরা আশা করতেছি যে এখানে রিনিউয়েবল এনার্জি নিব। 1000 মেগাওয়াট নেওয়ার জন্য ইতিমধ্যে একটা সমঝোতা স্মারক হয়েছে আমাদের, সেটা আমাদের কস্ট এবং সেটা বাকি জিনিস আমাদের নেগোসিয়েশন হবে। আমরা আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে 40 মেগাওয়াট, এবং পরবর্তীতে আরও বিদ্যুৎ নেওয়ার জন্য সেগুলো আমরা চেষ্টা করতেছি। তো ভারতের রিনিউয়েবল এনার্জি, ভারত, নেপাল, ভুটান থেকে যে বিদ্যুতের লাইন যাচ্ছে ভারতে, সেখান থেকেও আমরা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মোটামুটি একটা ভালো জায়গা আসছে যে অন্তত 3-4 হাজার মেগাওয়াট আমরা ওখান থেকে পাবো। হাইড্রো পাওয়ার, নেপাল থেকে হাইড্রো পাওয়ার সেটার প্রাইস হচ্ছে প্রতি ইউনিট 8 টাকা প্রসেস সময়। এটি অনেক বেশি হয় না? আর সুবিধাটা হলো কি 20 বছর 8 টাকা, ফুয়েল কস্ট সেম। রিনিউয়েবল এনার্জিতে মজাটা হলো এটা তেলের মতো না বা গ্যাসের মতো না। গ্যাস যেটা $60 ছিল সেটা $67 দিয়ে আমরা কিন্তু কিনেছি, ওদের খেয়াল আছে, এই তো বছর খানিক আগে, 2 বছর আগে। সেখানে প্রায় পেট্রোবাংলার প্রায় 30,000 কোটি টাকা, 35,000 কোটি টাকা অতিরিক্ত চলে গেছে, কিন্তু প্রাইস কিন্তু অ্যাডজাস্টমেন্ট করি নাই আমরা গ্যাসের প্রাইস, যেটা আমাদের বড় লস হয়েছে। আমাদের ডলার কিন্তু বড় একটা অংশ গ্যাস কিনতে চলে গেছে, এটা অনেকে মনে করে না। এই যে হঠাৎ বেড়ে গেল, হঠাৎ কমে গেল, এই জ্বালানিতে কিন্তু বাড়বে কমবে না। তো এই জন্য হাইড্রো পাওয়ার বা সোলারে এটা একটা বড় অ্যাডভান্টেজ যে 20 বছর একই প্রাইস থাকবে স্ট্যাটিক। আর নেপালে আমাদের বিজনেসম্যানদের ইনভেস্ট করার কথা ছিল প্রথমে, আমরা যেটা শুনছি। হ্যাঁ, এখনো তারা ফিজিবিলিটি করতেছে, অনেক ব্যবসায়ী মানে যোগাযোগ করতেছে, আমাদের সাথে বসছে। একটা আন্দোলন চলছে সারা দেশে আরিফের সমিতিতে, বাজেট আলোচনা কি নিয়ে এটা নিয়ে মানে গ্রাম অঞ্চলে একটা ভোগান্তির মধ্যে আছে। কিদা লাগছে কোথাও বিদ্যুৎ বিল নিয়ে একটু বলে যান, বিল নিয়ে অনেক হয়রানি হচ্ছে, এটা একটু বলে যান। করোনার সময় অ্যাডজাস্টমেন্ট করার কথা ছিল, করে নাই, বিল দিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো কি বিদ্যুৎ বিল প্রচুর অনাদায়ী রয়ে গেছে, বিদ্যুৎ বিল দিচ্ছে না, আমাদের অনেক জায়গায় লাইন কাটাকাটি যাচ্ছে, এবং একদম করোনার থেকে আরম্ভ করে এখন থেকে পর্যন্ত অনেক টাকা বাকি রয়ে গেছে বাইরে। আমি আপনাদের মাধ্যমে গ্রাহকদের বলবো যে বিদ্যুতের বিলটা আপডেট রাখেন। বিচ্ছিন্ন আমরা এই যে বন্যা হচ্ছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, মিটার টিটার সব জায়গাতে ক্ষতিগ্রস্ত হবে। আবার অনেকে আবার বিভ্রান্ত আছেন, বিশেষ করে প্রিপেড মিটার নিয়ে। এটা নিয়ে আমরা অনেকবার সোশ্যাল মিডিয়া দিয়েছি যে প্রিপেড মিটার কীভাবে বিলিং হয়। তবে কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই, অনেক গ্রাহক ভুক্তভোগী, সেটাও আমরা দেখছি, সেটা আমাদের নজরে আছে। আমরা আশাবাদী যে ঠিক হয়ে আসবে। ভাসমান সোলারের ক্ষেত্রে কাপ্তাইলে কেবল হচ্ছে শ্যালসিতে পরিবেশ অধিদপ্তরের সাথে একটা ঝামেলা যাচ্ছে, এটা ঠিক আছে, গাছ পায় না, গ্যাস হয় না, সারাদিন প্রশ্ন করতে কত বছর লাগে?